রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর। প্রথমেই জানিয়ে দিই রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন যিনি ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন এবং আরও অনেক কবিতা গদ্য পদ্য লিখেছেন এবং তার সাথে বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত তারই লেখা। এবং তার পূর্বপুরুষের বাড়ি হলো বাংলাদেশের শাহজাদপুর এলাকায়। আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাড়িও ছিল এবং সেখানে রেভিনিউ অফিসও ছিল। রেভিনিউ অফিস কী ধরনের? রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাবা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বড় জমিদারি ছিল। তার কাগজ এবং বিষয় সম্পত্তি বা উইল বা বাড়ির দলিল এসব রাখার জন্য একটা অফিস ছিল, সেটা হচ্ছে রেভিনিউ অফিস বলা হয়। এবং যেহেতু তিনি জমিদার ছিল তাই তার বাড়িতেই সেই সব জিনিসগুলো ছিল। তো সেই বাড়িটা এখন আপাতত বাংলাদেশ গভর্নমেন্টের হাতে আছে এবং সেই জায়গাটায় ইন্ডিয়াতে যেমন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে থাকে, ঠিক সেরকমই বাংলাদেশেরও যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আছে তাদের কাছেই এই বাড়িটা রাখা আছে এবং এই বাড়িটাকে একটা মিউজিয়াম হিসাবে করে রাখা হয়েছে এবং তাই সেটা দেখাশোনা করে। এই বাড়িতে ঢুকতে একটা ন্যূনতম ফিজ লাগে, যেটা দিয়ে এই বাড়িতে ঢুকতে হয়। সেখানে যেহেতু প্রচুর লোক আসে তাই তারা গাড়ি ঘোড়া নিয়েও আসে। সেখানে একটা পার্কিং লট আছে এবং সেই পার্কিংয়ে করে কিছু ফিজও দিতে হয়, কিছু টাকা দিয়ে সেখানে পার্কিংয়ের চার্জ দিতে হয়, আর মিউজিয়ামে ঢোকার জন্যও কিছু চার্জ দিতে হয়। এবার যে গেছিলো পার্কিংয়ে ভিজিট করতে, সে পার্কিংয়ের টাকা দিয়ে মিউজিয়ামে ভিজিট করেছে। এবার যে সেখানে গেটকিপার ছিল সে বলেছে যে আপনি পার্কিংয়ের ভিজিট দেননি, তো পার্কিংয়ের ভিজিট তাকে পে করতে বলা হয়। কিন্তু যে আরেকজন যে ছিল, যে ভিজিটার ছিল, সে বলেছে যে না, আমরা পার্কিং ভিজিট দিয়েছি। এই নিয়ে কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটি হওয়ার সাথে সাথে সেই লোকটা গেট বন্ধ করে দেয়, যে গেটম্যান ছিল। সে ভাবে যে ঠিক আছে, ভিজিট না দিয়ে মানে পার্কিং লটের টাকা না দিয়ে তাকে এখান থেকে যেতে দেবো না, সেই জন্য সে গেট বন্ধ করে দেয় যে পার্কিং লটের টাকা নেওয়ার জন্য। যে ভিজিটার ছিল সে তাকে বলে যে আপনার যে কাগজপত্র আছে সেখানে চেক করুন যে আমি টাকা দিয়েছি। তো এই নিয়ে একটুখানি গন্ডগোলের কিছুই না, একটা নর্মাল ব্যাপার যেটা সব জায়গায় হয়ে থাকে সাধারণত গাড়ি নিয়ে। কিন্তু সেটার থেকে যে এত বড় একটা গন্ডগোলের আকার ধারণ করে সেটা মনে হয় কেউই ভাবতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাড়ি ভাঙচুর করা হবে। তো এবার সে সঙ্গে সঙ্গে কিছু ফোন করে কিছু লোকজন ডাকে। এবার ফোন করে যদি লোকজন ডাকে তো আপনি কতজন লোককে ডাকতে পারেন? হয়তো আপনার বন্ধু বান্ধবকে ডাকবেন বা আপনার বাড়ির লোককে ডাকবেন। গন্ডগোল কজন? ম্যাক্সিমাম 5 জন, 10 জন, 15 জন, 20 জন অবধি আপনি ডাকতে পারেন। তার বেশি তো লোকজন আপনি ডাকবেন না এইসব গন্ডগোলে। এখানে ফোন করে ডাকার পরে প্রায় শয়ে লোক চলে আসে। কি করতে? কিছুই না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙতে। মানে জাস্ট একটা উদ্দেশ্য চাই যে কারোর বাড়ি ভাঙবো, এবং সেটা যেন ওরকম সেলিব্রিটি টাইপের কোনো লোক হয়, বিশেষ করে হিন্দু যদি হয়, হিন্দু প্রধান ভাঙচুর যেন ভালো করে হয়। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেহেতু এত রিনাউন্ড একজন লোক, তার বাড়ি ভাঙচুর করতে পারলে দেশের নাম সবার সামনে জলজল করে উঠবে। তো তারা বাড়ি ভাঙচুর করতে যথারীতি এসে হাজির হয়ে যায় এবং তারা প্রচুর ভাঙচুরও করে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে দরজা জানলা ছিল সেগুলো ভাঙচুর হয়, যা আপনি সিসিটিভি ফুটেজেও দেখতে পাচ্ছেন, এবং যথাসম্ভব যতগুলো হয় সব ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়। তো একটা পার্কিং লটের সামান্য কিছু ফিস নিয়ে গণ্ডগোলটা এমন জায়গায় চলে যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও রক্ষা পায়নি। এবার ভাঙচুর করতে যারা লোকজন আসে, তো তারা এসে প্রথমে তো গার্ডদের ধরে মারে, ওখানকার লোকজনকে ধরে, যারা মিউজিয়াম দেখাশোনা করছিল তাদের ধরে মারামারি করে। এইবার ব্যাপারটা হলো যে গণ্ডগোলটা হয়েছে যে একটা পার্কিং নিয়ে বা একজন গার্ডের সাথে কিছু লোকে। তো গণ্ডগোলটা নিজেরা মিটিয়ে নিলেই হয়ে যেত, কিন্তু সেই ক্ষেত্রে মেটানো হয়নি। তার বদলে তারা ভাঙচুর করে দিয়েছে রবীন্দ্রনাথের বাড়ি, তার বদলে তারা ভাঙচুর করে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের যত জিনিসপত্র ছিল, যে রবীন্দ্রনাথ বাড়িতে যেগুলো দেখাশোনা করে রাখা হচ্ছিল যত্ন করে, সেগুলো সব ভাঙচুর করা হয়। তো যখন তারপর তারা মিটিং মিছিল করে এবং স্লোগান দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে স্লোগান দেয়, অ্যান্টি ট্যাগোর স্লোগান, যেটা হওয়া উচিত ছিল অ্যাডমিনিস্ট্রেটিভদের বিরুদ্ধে স্লোগান। যে টিকিট নিয়ে সমস্যা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভের সঙ্গে ঝামেলা, মানে ওদের যে কর্তৃপক্ষ দেখাশোনা করছে তাদের বিরুদ্ধে, কিন্তু স্লোগানটা এসে যায় রবীন্দ্রনাথের বিরুদ্ধে। তার মানে কি? তার মানে এটা অ্যাকচুয়ালি একটা টার্গেট করে এখানে গণ্ডগোলটা বাঁধানো হয়েছে। আর যদি টার্গেট নাই থাকতো তাহলে সেখানে মিনিমাম কত 20 জন লোক আসতো, কিন্তু সেখানে জাস্ট গণ্ডগোল হয় একটা ফোন করাতে, মানে শয়ে লোক একদম সেই জম্বির মতো ঝাঁপিয়ে পড়লো। মানে অন্যরা যা বোঝাবে, জামাত যা বোঝাবে, আমরা তাই করব, এরকম হচ্ছে চিন্তাধারণা। তো এই চিন্তাধারণা হলে কি হবে? মানে বাংলাদেশে মেনলি কারা আছে? বাংলাদেশে মেনলি আছে বিএনপি, আর আগে কে ছিল? আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের আন্ডারে কে ছিল? হাসিনা। আর হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়েছে
তো এখন আছে কি বিএনপি আর ইউনূস। এবার বিএনপি যারা ছিল তারা চায় 2025-এর মধ্যেই ইলেকশন হয়ে যেতে, এবার ইউনূস চায় না 2026-এ ইলেকশন হবে। এবার ইউনূসের সাথেই একটা দল নতুন তৈরি হয়েছে, সেটা হচ্ছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটা বাংলাদেশে থাকে, সেটা এখনও অল্প, মানে তার পরিচিতিটা খুব কম। এবার তাদের চাই টাইম, তারা জানে 2025-এর মধ্যে যদি ভোট হয় তারা জিততে পারবে না, সেই জন্য তারা সময় চাইছে। কারণ যতই হোক একটা ভোটের প্রচার, তার জায়গা করা, সেই ভোটের জন্য লোককে বেছে বের করা, তো সেটা একটু সময় লাগে। সেই হিসাবের জন্য এনসিপি চাইছে টাইম। শুধু বিএনপি আর ইউনূস আর এনসিপি নেই, এখানে আরও আছে, এখানে জামাত ইসলাম আছে। জামাত ইসলাম আবার কি হয়, মানে এটা হচ্ছে এক্সট্রিমিজম, মুসলিমদের মধ্যে এটা এক্সট্রিম ফলো করে। বিএনপিও হচ্ছে এক্সট্রিমিজম ফলো করে, জামাতও আরও এক্সট্রিম। মানে এখানে অ্যাকচুয়ালি দেখাতে হবে যে কে কতটা এক্সট্রিম পর্যায়ে যে মুসলমান, মানে প্রমাণ করতে হবে যে আমরাই মুসলমানের মধ্যে সর্বসেরা, আমাদের উপরে কেউ নেই। তো এর পিছনেই এই জিনিসটা দাঁড়িয়ে আছে। আর এই যে বিল্ডিংটা দেখাশোনা করছে, এটা কোনো হিন্দু ভাই তো দেখাশোনা করছে না, যারা দেখাশোনা করছিল তারাও মুসলমান, তাদের নামও এখানে দেওয়া আছে, যে যারা এইসব দেখছে। তো ফলে আশেপাশে যারা লোকজন আছে তারাও সব মুসলমান। তো গণ্ডগোলটা হয়েছে তার মানে মুসলমানদের মধ্যেই। দেশে যখন স্বাধীনতার লড়াই চলছিল, তখন জিন্না নিজের পাকিস্তান পাওয়ার উদ্দেশ্যের জন্য কিছু কিছু এমন সংগঠনকে তৈরি করেছিল এবং তাদের সেই সংগঠনগুলোকে চালিয়েছিল যেগুলো মানে উগ্রপন্থী টাইপের। মানে উগ্রপন্থী বলতে তারা ইসলামকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, যারা একটা দানবের আকার ধারণ করেছে, যে তারা কিছুই মানবে না, তারা না ল অ্যান্ড অর্ডার মানে, না পুলিশ মানে, না নিয়মকানুন মানে, তারা শুধু চায় যে আমরা খুন করব, মারব, কিন্তু কী জন্য করব সেই সব কোনো উদ্দেশ্য আর থাকে নেই, কারণ সেইগুলো তো অলরেডি বেরিয়ে গেছে। তো এটা একটা এমন একটা জিনিস যে খানিকটা মানুষকে বানিয়ে দিয়েছে জম্বির মতো, মানে নিজের মধ্যে সেই চিন্তাভাবনাই নেই যে আমি কেন করছি, কী জন্য করছি, এটা করে কী লাভ, পরবর্তীকালে কী পাবো, তার মধ্যে এই জিনিসগুলো নেই। তো এই যে দলটাকে জিন্না তখন স্বাধীনতার সময় মানে বের করেছে, স্বাধীনতার জন্য ইউজ করেছে, সেটাই এখন মোটামুটি কোনো দেশকে আর সেকুলার থাকতে দেবে না। সে পাকিস্তানি হোক, পাকিস্তানেও এখন সেম কন্ডিশন, তারা সেকুলার বলতে কিছু নেই। তো তারা এখন পুরো দেশটাকেই ইসলামিস্ট বানিয়ে নিয়েছে এবং সেখানে সেকুলারিজম নেই। এবং এমনকি এও দেখা গেছে যে পাকিস্তানের বলা হয় যে পাকিস্তান ভারতের থেকে আলাদা হয়েছে ঠিকই, কিন্তু এদের শরীরে রক্ত বইছে সব তুর্কিশ, এরা তুর্কির সঙ্গে নিজেকে রিলেটেড করে, কেন তুর্কিদের মধ্যে তো মানে তুর্কির রক্তের মধ্যে থাকলে বলবে যে আমি আরও বেশি মুসলমানদের মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে কে কত উচ্চমানের মুসলমান, এই নয় যে তুমি মুসলমান, মানটা কত, তার উচ্চমানের মুসলমান প্রমাণ করার জন্য তারা এই জিনিসগুলো গ্রহণ করছে। তো এটা এককালে হয় কি, পরবর্তীকালে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যেই চলে আসে, যে আমি কে, আমি কোথার থেকে এসেছি, আমি তো জানি না। তার কারণ কখন জানবো, যখন আমাদের যে কবিগুরু থাকবে, যে বিশ্বকবি ছিল বা যারা দেশের প্রধান নেতা ছিল স্বাধীনতার সময়, তারা যা বলেছে, তারা যা করেছে, সেগুলো শুনবো। রবীন্দ্রনাথ ঠাকুর যেগুলো লিখেছে সেইটা নিয়ে লড়াই চলবে যে এটার থেকে কী করে আরও বেটার হওয়া যায়। কিন্তু এদের মধ্যে চিন্তাভাবনা হচ্ছে না, আমরা বেটার নয়, আমরা মুসলমানদের মধ্যে কীভাবে বেটারে যাব। তো সেই মানে বেটার হওয়ার জন্যই, মানে আরও ভালো কিছু মুসলমান হওয়ার জন্যই এমন টাইপের তাণ্ডব করছে যে পরবর্তীকালে নিজেরাই নিজেদেরকে খুঁজে পাবে না যে আমরা কি। মানে এটা আপনাকে একরকমভাবে একটা উদাহরণ দিয়ে ভালো বোঝানো যেতে পারে। সেটা হচ্ছে ধরুন দুটো গ্যাং, একটা ভালো একটা খারাপ। যে গ্যাংটা আছে খারাপ বা যে গ্যাংটা আছে ভালো, সে দুটো গ্যাংই খারাপ, দুটো গ্যাংই মানুষ মারে, দুই গ্যাংয়েরই লোকজন ছিনতাইবাজি, চুরি এসব করে। কিন্তু আমার যেহেতু গ্যাংটা, সেহেতু যে গ্যাংটাকে আমি পছন্দ করি, ধরুন সেই গ্যাংটা যখন যাই কিছু করুক আমার সেটা ভুল মনে হবে না, আমার মনে হবে যে না সেই গ্যাংটা ভালো। এইভাবে সেম জিনিসই, ধরুন আপনি কোনো সেলিব্রিটিকে ভালোবাসেন, তাকে ভালোবাসতে বাসতে একটা এমন টাইপের ভালোবেসে ফেলেছেন যে সেই সেলিব্রিটি ধরুন 10 জন লোককে রাস্তায় শুয়ে থাকলো মেরে দিল, তো সেই সেলিব্রিটি খারাপ নয়, তখন আপনি দোষ দিয়ে দেবেন যে না সেই সেলিব্রিটিরা কোনো দোষ নেই, রাস্তায় যারা শুয়েছিল তার দোষ। কারণ আপনি তো সেই সেলিব্রিটির সঙ্গে নিজেকে অ্যালাইন করে নিয়েছেন না, যে আমি সেই সেলিব্রিটি আমার কাছে ভগবান। কিন্তু সেই সেলিব্রিটির কাছেই যখন আপনি কখনো ফটো তুলতে যাবেন, সেই সেলিব্রিটি আপনাকে চিনবেও না আর জানবেও না, আপনাকে দুচ্ছাই করে সরিয়ে দেবে। তো ব্যাপারটা হয়ে গেছে সেরকম, যে সে যা করছে আমি জানি যে এগুলো সব ঠিক,
বাকি যারা করছে সেগুলো সব ভুল। মানে অন্য দিক থেকে যে তাদের চিন্তাভাবনা, যে অন্যদিকে যে এতগুলো লোক রাস্তায় মারা গেল বা তাদের ক্ষয়ক্ষতি হলো, সেগুলো নিয়ে আমার চিন্তাভাবনা তো আমার সেলিব্রিটি ঠিক তো, মানে নিজে তো আমি কিছু করতে পারিনি, তো আমি যখন নিজে কিছু করতে পারিনি সেগুলো তো আমি একটা এমন একজনকে আইডিয়াল বানিয়ে নিয়েছি যে খুনি আমি জানি, তবুও আমি বলবো যে না সে খুনি নয়। তো এটা একটা খুব সাংঘাতিক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস, আর নিজের পরিচয় নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এতে কী হবে, সে ওই জায়গাগুলোকেতেই সীমাবদ্ধ থাকবে। তার মধ্যে যে যে চিন্তাভাবনা আসবে যে নতুন করে সে কিছু করবে, নতুন করে কিছু সৃষ্টি করা বা নতুন করে কিছু তৈরি করা, সেই চিন্তাভাবনাগুলো আর তার মধ্যে থাকবে না। কারণ তার মাথায় তো অলরেডি মানে ওগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে না, যে কেননা সে তো নতুন কিছু শিখলো না। পড়াশোনা যখন শিখতে গেলো সেখানে ভালো মতো শিক্ষা পেলো না, সেখানে সবসময় ওই ধরনের শিক্ষাই পেলো যে আগুন ধরাও, বাড়ি পোড়াও, বাড়ি ভাঙচুর করো, আর কী করে দেশকে লুটে পুটে খেতে হয়, কী করে লোকের বাড়িতে গিয়ে চুরি ছাঁচরামতি করতে হয়। আর যে শিক্ষাটাতে পেয়েছে সেটা তো ওই শিক্ষা পেয়েছে, সেটা তো সেই মানে কিছু গড়ার শিক্ষা তো পায়নি, যে সেইটা গড়ে সে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সায়েন্সের কিছু পড়লো, পড়ে নতুন করে নিজের থেকে কিছু আবিষ্কার করে এগিয়ে নিয়ে যাবে, সেই শিক্ষা তো পায়নি। তো সেটা না পেলে সে এগোবে কী করে? তো এর ফলে কি হয়, মানে একটা জাতি নিজেকে নিজের মধ্যেই না সীমাবদ্ধ করে না, এবং যে সেখান থেকে আর কিছু ভালো কিছু বেরোয় না। তখন সেখান থেকে এই টেররিস্ট, উগ্রপন্থী, কেন পয়সা, দেখুন ওদের কাছে ওটা ঠিক যে আমি লোককে মারছি, আমি পয়সা পাচ্ছি, তো ওরা ওদের হিসাবে ঠিক করেই কাজ করছে এগুলো, কারণ তার সমাজ থেকে সে এটাই শিখেছে যে এইগুলো ঠিক, এইভাবেই আমাদের মানে ইনকাম হবে। মানে নকশালপন্থী, উগ্রপন্থী এলাকাগুলোতে লোকজন কি কাজকর্ম নেই, কিছু নেই। মানে এখন দেখুন একটা কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে জানতে হবে যে স্কিল কী, কীভাবে কাজ করতে হয়, কীভাবে লোকের সঙ্গে কমিউনিকেট করতে হয়, কী করে লোকের সঙ্গে কথা বলে সেই কাজটা শেষ করা যায় নিজের মাথা। কিন্তু আপনি যদি এখন আমার মাথায় থাকে যে না আজকে বাড়ি গিয়ে অমুকের বাড়ি ভাঙবো, আজকে গিয়ে জ্বালিয়ে দেবো, আজকে মিছিল আছে, কালকে মিটিং আছে, তো এই করতে করতেই তো একটা সমাজ খারাপের দিকে চলে যায় না। যেটার ফলে এই যে বড় বড় যে মুসলিম কান্ট্রিগুলো থাকে সবই প্রায় ওরকম একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। মানে কি হয়, দেশটা ধরুন পুরোপুরি এমন হয়ে গেছে যে টেররিস্ট বিক্রি করে খায়। মানে বিক্রি করে খায় বলতে, উগ্রপন্থী আমি তৈরি করছি, সেই উগ্রপন্থীকে ধরুন কোনো একটা দেশ টাকা দিচ্ছে যে তুমি এই দেশের হয়ে অমুক দেশে গিয়ে বোম ফাটাও, তাহলে আমি কোটি কোটি টাকা দেবো। তাকে হায়ার করা হলো, করে সেই দেশে পাঠানো হলো, করে মানে দেশের সোর্স অফ ইনকাম হয়ে গেল কি উগ্রপন্থী, যেখানে দেশের সোর্স অফ ইনকাম হওয়া উচিত ছিল সায়েন্সের কিছু করে, ব্যবসা করে, বিজনেস করে, তো ইনকাম হয়ে গেছে টেররিস্ট ইম্পোর্ট এক্সপোর্ট করে। ঠিক যেমন পাকিস্তানে হয়ে গেছে, মানে পাকিস্তানের প্রচুর নেতামন্ত্রীও এখন স্বীকার করে যে আমরা ইউএসএর হয়ে, কিছুদিন আগেই দেখছিলাম খাজা আসিফ নিজেই বলছে যে আমরা ইউএসএর হয়ে কাজ করছি, ইউএসএ আমাদের যেখানে বলে বোম ফাটাতে আমরা গিয়ে সেখানে। মানে এইসব উগ্রপন্থীর পিছনে কে থাকে? মানে আমেরিকা থাকে। তা আমেরিকা তোমাকে হাত করলো কী করে? আমেরিকা নিশ্চয়ই কোনো রিজন পেয়েছে যে এইভাবে ওকে হাত করা যাবে। তো হাতটা করা যায় ওইভাবেই যে তোমার দেশে তো পড়াশোনা নেই, শিক্ষা নেই, তো কে ভালো কে খারাপ সে মধ্যে ডিভিশন তুমি করতে পারছো না। তোমার যে পূর্বপুরুষের জিনিস ছিল বা যে তোমাদের মানে জাতীয় সঙ্গীত লিখলো তাকে তুমি চেনোই না, তার বাড়ি ভেঙে দিলে, সেখানে সপাট একটা মাঠ বানিয়ে একটা কিছু বানিয়ে সেখানে টেররিস্ট ক্যাম্প বানিয়ে বসে পড়লে, তো তুমি তো জানোই না যে তোমার কি আছে না আছে, মানে নিজের কোথার থেকে এসছো, তো জানো না যখন, তাহলে ঠিক আছে টাকা দিচ্ছি তাহলে কাজ করো, এরমভাবেই তো টেররিস্ট তৈরি হয়ে যায় না। তো পাকিস্তানও ঠিক এইভাবে ক্রাইসিসের মধ্যে গিয়ে আজকে এই অবস্থা, কারণ পাকিস্তানে কেউ পড়াশোনাই জানে না। অর্ধেক লোক যেখানে যাচ্ছে হয় ওই গিয়ে সেখানে নারী নির্যাতন করছে, নাহলে সেখানে গিয়ে জেল খাটছে, নাহলে কোথাও গিয়ে গুলি খেয়ে মরছে, নাহলে টেররিস্ট হয়ে অন্য দেশে বিজনেস করতে যাচ্ছে, মানে বোম ফাটাতে যাচ্ছে, নিজেরাই মরে যাচ্ছে। তো এরকমই চলছে, মানে জীবনের তো আর কোনো মূল্য থাকছে না, না যে সে বেঁচে থেকে কিছু করবে, সে তো এখন অন্যের হাতের একটা পুতুল হয়ে দাঁড়িয়ে গেছে। তো ব্যাপারটা হয়ে গেছে এখানেও সেরকম, যে জামাত যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে গেলাম, এনসিপি যা বোঝাচ্ছে আমি তাই বুঝে গেলাম, কেননা বইয়ে পরিবর্তন, ভাষায় পরিবর্তন, নিজের চিন্তাভাবনায় পরিবর্তন, তো পরিবর্তনগুলো তো এসে যাচ্ছে না। মানুষের পড়াশোনা শেখে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা একটা জায়গায় পৌঁছায়, কিন্তু তারা যদি সেই কাজটাকেই ভাঙার দিকে বা ডিস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে কোনো কিছু উন্নতি হয় না, অবনতিই ঘটতে থাকে। তো সেটাই অবস্থা এখন বাংলাদেশের, কারণ সেটা বাংলাদেশের মানুষকে ভাবতে হবে যে কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। তো এই ভিডিও বানানোর পারপাস এটা নয় যে কোনো খারাপ কিছু উদ্দেশ্যে এটা বানানো, এটা জাস্ট একটা বোঝানো যে নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। এই নয় নিজের দেশের বা নিজের দেশের লোকের জন্য যারা
রিনাউন্ড লোকজন ছিল তাদের বাড়ি ভাঙচুর করে বা কিছু করে সেগুলোকে খারাপ করা। তো একটা দেশ তখনই সাকসেসফুল হয় যখন সেই দেশের যারা প্রবীণ ছিল তারা যে জিনিসগুলো শিখিয়ে দিয়ে গেছে সেইগুলোকে আরও ইমপ্লিমেন্ট করে কী করে আমরা ভালোর দিকে যেতে পারি। এই নয় যে তাদের জিনিস ধ্বংস করে আমরা আরও খারাপের দিকে চলে গেলাম। মানে রবীন্দ্রনাথ ঠাকুর আজ যতটা এগিয়ে দিয়ে গেল বাংলা সাহিত্যকে, আজ যার জন্য বাংলা বলা, সেইটা যতদূর এগিয়ে নিয়ে গেল আবার আমরা সেটাকে ভাঙচুর করে সেটাকে আবার সেইখানেই পিছিয়ে নিয়ে গেলাম, তাহলে তো এর উন্নতি নিটফল জিরো। তো এটা ভেবে দেখার বিষয়।